আসসালামু আলাইকুম এভরিওয়ান। শব্দহীন ভালোবাসা গল্পের শেষ পর্ব। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি আমার রুমে শুয়ে আছি, কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? আমি না উপর থেকে নিচে পড়েছিলাম? তাহলে বেঁচে গেলাম কিভাবে? আর এখন তো দেখা যাচ্ছে আবার সকাল হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল আমার তো মাথায় কাজ করছে না। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই আম্মু বলল, রনি টেবিলে বস, আমি নাস্তা দিচ্ছি। আমি গিয়ে টেবিলে বসতেই আমার ছোট বোন এসে আমার পাশে বসলো। আমি আমার ছোট বোনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রাতে কি তুই আমার রুমে গিয়েছিলি? আমার ছোট বোন বলল, না ভাইয়া। কেন? আমি মাথায় হাত দিয়ে বললাম, আমি কি স্বপ্ন দেখেছি নাকি সবকিছু বাস্তবে হয়েছে? আমার তো কিছুই মাথায় আসছে না। আর বিশেষ করে একটা মানুষের শরীর থেকে এভাবে লাল আলো জ্বলবে না। একটা স্বাভাবিক মানুষের এত ক্ষমতা নেই যে আমাকে হাওয়ার উপর শূন্যে তুলে ফেলবে। আমার সাথে কি হচ্ছে এসব? নাস্তা শেষ করে বসে আছি, হঠাৎ সাজিদের কথা মনে হলো। ও তো আমার সাথেই ছিল। ও কি ঠিক আছে? না, এখন সাজিদের বাসায় যাই, গিয়ে দেখি ও ঠিক আছে কিনা। বাইক নিয়ে সরাসরি সাজিদের বাসার সামনে চলে গেলাম। ভেতরে গিয়ে আন্টিকে জিজ্ঞেস করলাম, সাজিদ কোথায়? আন্টি বলল, যাও, রুমে আছে, হয়তো এখনো ঘুমাচ্ছে। আন্টির কথা মতো আমি সাজিদের রুমে গেলাম, গিয়ে দেখি ও এখনো ঘুমাচ্ছে। আমি ওকে ঘুম থেকে ডেকে তুলে বললাম, কি রে সাজিদ, রাতে তুই কিভাবে বাসায় আসলি? সাজিদ বলল, কিভাবে আসলাম মানে? আমি তো আমার বাসায় ছিলাম। কেন, কি হয়েছে? আমি বললাম, কি হয়েছে মানে? সত্যি তুই কিছু জানিস না? সাজিদ বলল, কি জানবো? সাজিদ বলল, কি জানবো বলবি তো। আমি বললাম, রাতে না আমরা অনিকের বাসায় গিয়েছিলাম, আর আমরা মিলে। সাজিদ বলল, কি অনিকের বাসায় গিয়েছিলি তুই? আমাকে বললি না কেন? তার মানে রাতে আমি যা দেখেছি সব আমার স্বপ্ন। আমার তো বিশ্বাস হচ্ছে না। কিভাবে কি হলো? আমি নিজ হাতে অনিককে মেরেছি, কিন্তু এখন আমার সবকিছু মনে আছে, মাগার সাজিদের কিছু মনে নেই। কি হচ্ছে এসব? মাথায় কিছুই আসছে না। আমি কি স্বপ্ন দেখেছি নাকি বাস্তবে অনিককে মেরেছি? আমি বাহিরে গিয়ে সোফায় বসলাম। সাজিদ রুম থেকে ফ্রেশ হয়ে এসে বলল, তো রনি আজকে হঠাৎ করে আমার বাসায় কি মনে করে? সাজিদের কথার উত্তর দিব তখন টিভিতে একটা নিউজ আসলো, জঙ্গলের ভেতরে একটা বাড়িতে আগুন লেগেছে, তবে ওখানে 4টা লাশ পাওয়া গেছে। লাশগুলো এখনো চিহ্নিত করা যাচ্ছে না, আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে। নিউজ দেখে সাজিদ বলল, জঙ্গলে আবার আজকাল আগুন লাগে কিভাবে? কি আর এখানে আবার মানুষ থাকে কিভাবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি সাজিদের দিকে তাকিয়ে বললাম, তুই কিছু জানিস না? সাজিদ বলল, কি জানবো আমি, এটা তো বলবি। আমি বললাম, না কিছু না। আমি বুঝতে পারছি না সাজিদ সবকিছু ভুলে গেল কিভাবে। আমার তো মাথায় কাজ করছে না, কিভাবে কি হয়েছে। আমার তো সবকিছুই মনে আছে। হঠাৎ সাজিদ বলল, রনি চল কলেজে যাই, বাসায় বসে কি করব? আমি বললাম, আচ্ছা চল যাই। সাজিদকে নিয়ে আগে আমার বাসায় গেলাম। বাসায় গিয়ে পিস্তলটা আগে ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিলাম। তবে যাই হোক, ভালোই হয়েছে। অনিকের পুরো পরিবার হত্যা করলাম, কেউ কিছু বলতেও পারবে না। সাজিদের কিছু মনে নাই। আজকে নিজেকে বেশ খুশি খুশি মনে হচ্ছে। আমি আমার গার্লফ্রেন্ড হত্যার প্রতিশোধ নিতে পেরেছি। তবে আফসোস, আজকে রিয়া আমার সাথে নেই। ওকে হারিয়ে মনে হয়েছিল যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি। তবে ওর শেষ কথাটুকু আমি রাখবো। ও বলেছিল, আমি ভালো কাউকে দেখে বিয়ে করে নেই। সারা জীবন তো আর একা একা থাকা যাবে না, কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। বিশেষ করে ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও নিজে নিজে আত্মহত্যা করেছে। আমি যা চেয়েছিলাম তা আমি পাই নাই। হয়তো এসব আমার কপালে ছিল। সাজিদকে নিয়ে কলেজে চলে গেলাম। কলেজের মাঠে বাইক রেখে ভেতরে যাচ্ছি। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই একটা মেয়ে কোথায় থেকে এসে যেন আমার উপর পড়লো। নিচে থেকে উঠে মেয়েটার গালে একটা চড় দিয়ে বললাম, এই মেয়ে, দেখে শুনে চলতে পারিস না? এভাবে অন্ধের মতো কেউ হাঁটাচলা করে? বিশ্বাস করেন ভাই, মেয়েটাকে দেখে আমি সত্যি বোকা হয়ে গেছি। আমার তো মনে হচ্ছে আমি এরকম মেয়ে আগে কোনোদিন দেখি নাই। মেয়েটা অনেক সুন্দর, ওর মুখের কাটিং একদম পারফেক্ট। তবে যাই হোক, আমার এসব দেখে লাভ আছে? মেয়েটা গালে হাত দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো। হঠাৎ করে সাজিদ বলল, ছি রনি ছি, একটা অচেনা মেয়ে তোকে এভাবে চড় দিল? আমি চোখ বড় করে সাজিদের দিকে তাকিয়ে বললাম, আমাকে চড় দিল মানে? হঠাৎ করে এক স্যার এসে বলল, তোমাদের প্রিন্সিপাল স্যার ডাকছে। আর সাজিদ, তুমি ক্লাসে যাও। বুঝলাম না আমি কি এমন করলাম যে প্রিন্সিপাল স্যার আমাকে ডাকছে। আমি তো ওকে একটা চড় দিয়েছি, এর বাহিরে আর কিছু না। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। আমি রেগে বললাম, এই মেয়ে, হাসি বন্ধ কর, না হলে কিন্তু দাঁত ভেঙে দিব। মেয়েটা আমার কথা শুনে মুখ বাঁকিয়ে প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলো। ওর পেছনে পেছনে আমিও যেতে লাগলাম। প্রিন্সিপালের রুমে যেতেই স্যার আমাকে বলল, তুমি ওর ওড়না ধরে টান দিয়েছিলে কেন? নতুন
কোনো মেয়ে দেখলেই কি মজা করতে ইচ্ছে করে? আর আমার জানা মতে তুমি তো কখনো এমন করো না। আমি তোমার আম্মুকে ভালো করেই চিনি, উনি কতটা ভালো একটা মানুষ। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন এসব স্যার? আপনার মাথা খারাপ হয়ে গেছে? আর আমি কি করেছি যে এমন করে বলছেন? স্যার বললেন, অপরাধ করে বলছো কি করলাম? এখন এই মেয়েকে সরি বলো। ঘটনা আর বড় করে লাভ নেই, সরি বলে দেই, কিছু হবে না। আমি স্যারের কথা মতো সরি বলে দিলাম। প্রিন্সিপাল স্যার বলল, দ্বিতীয়বার যেন এই ভুল আর না হয়, যদি এমন কিছু হয় তো খবর আছে, এই বলে দিলাম। প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হতেই মেয়েটা ওর ব্যাগটা আমার হাতে দিয়ে দিল, আর আমিও ওটা নিয়ে নিলাম। বুঝলাম না আজকে আমার সাথে এসব কি হচ্ছে। আমি ব্যাগ মেয়েটার হাতে দিয়ে বললাম, আমি কখন আপনার ওড়না ধরে টান দিয়েছি? মেয়েটা হাসি দিয়ে বলল, আমাদের ভেতরে কি হয়েছিল এটা তো তুমি আর আমি জানি, বাহিরের কেউ জানে না। এজন্য আমি যেটা করব মানুষ তাই দেখবে। আমি বললাম, কি সব কথা বলেন, কিছুই তো বুঝতেছি না। মেয়েটা বলল, তুই আমার বোনকে মারার চেষ্টা করেছিস, তোকে আমি এত সহজে ছেড়ে দিব কিভাবে? আমি বললাম, কাকে আবার মারলাম আমি, বলবেন তো? মেয়েটা বলল, ও সরি, আমার নাম বলতে ভুলে গেছি, আমি রিয়া। তোর নাম নিশ্চয়ই রনি? আমি বললাম, আপনি কিভাবে আমার নাম জানেন? মেয়েটা বলল, তোর সম্পর্কে আমি আরো অনেক কিছু জানি, বলবো কি? আমি বললাম, আপনি আজব একটা মেয়ে, বুঝলাম না মাঝে মাঝে কি বলেন। মেয়েটা বলল, এত বুঝতে হবে না, চল ক্লাসে যাই। মেয়েটার সাথে ক্লাসে চলে গেলাম, গিয়ে ওর পাশেই বসলাম। ওর সাথে বসেছি ঠিক আছে, তবে আমার একটু কেমন কেমন লাগছে। রিয়ার শরীরে থেকে আলাদা একটা পারফিউমের গন্ধ আসছে, যেটা আমি আগে হয়তো কারো শরীর থেকে পাই নাই। স্যার বলল, মেয়েটা নাকি এখানে নতুন এসেছে, ওর সাথে আমরা যেন কোনো বেয়াদবি না করি। ক্লাস শেষ করে মাঠে যেতেই পেছন থেকে ইরা এসে বলল, এই রনি শোন, আমি কি বলি? আমি বললাম, বল, কি বলবি? ইরা বলল, এই মেয়েটাকে। আমি বললাম, কোনটা, বলবি তো? ইরা বলল, তুই আজকে যার সাথে বসেছিলি। আমি বললাম, আমি কিভাবে জানবো এই মেয়েটাকে? আমি এত কিছু বলতে পারবো না। ইরা বলল, তাহলে তুই ওর পাশে বসলি কেন? তুই তো কোনোদিন ক্লাসে কোনো মেয়ের সাথে বসিস না। আমি মাথায় হাত দিয়ে বললাম, ইরা তো ঠিক কথাই বলল, তাহলে আজকে আমার আবার কি হয়েছে? ইদানিং মনে হচ্ছে যেন আমার মাথাটা গেছে, কি থেকে যে মাঝে মাঝে কি করি নিজেই বুঝি না। ইরার সাথে আর কোনো কথা বলি নাই, বাইক নিয়ে সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে বসে আছি, এর মাঝে আম্মু বলল, রনি, একটা মেয়ে আমাদের বাসায় আসবে, কয়েকদিন হয়তো থাকবে এখানে, এরপর চলে যাবে, আসলে একটু সাহায্য করিস কেমন? আমি একটু বাহিরে গেলাম, আর তোর বোন স্কুলে আছে। আমি বললাম, কিন্তু আম্মু, মেয়েটাকে? আম্মু বলল, এত কিছু তোর জানতে হবে না, আমি যেটা বললাম সেটা কর। এই কথা বলে আম্মু বাসা থেকে বের হয়ে গেল। আমি বসে বসে মোবাইলে গেম খেলছি, তখন বাহিরে গাড়ির শব্দ শুনলাম। আম্মু বলেছিল একটা মেয়ে আসবে, হয়তো এই মেয়েটাই এসেছে। বাহিরে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে বললাম, আপনি এখানে কি করেন? আর আম্মু কি আপনার কথাই বলে গেল? রিয়া বলল, এখন এত কথা বলো না, আমার জিনিসপত্র সবকিছু রুমে নিয়ে আসো। আমি ভেতরে গেলাম। আমি বললাম, হ্যাঁ, আমার ঠেকা পড়েছে, আপনার জিনিসপত্র আমি কেন নিব? রিয়া হাত দিয়ে ইশারা করতেই আমি গাড়ি থেকে সবকিছু নামাতে লাগলাম। সবকিছু ভেতরে নিয়ে যেতেই আমি বোকা হয়ে গেলাম। তাহলে এতক্ষণ কি আমি রিয়ার সব জিনিসপত্র নিয়ে আসছি? আজব একটা মেয়ে। আর আমার কি হয়েছিল? ধুর, এত চিন্তা করতে পারবো না, এখন গিয়ে একটু ঘুমাই। মেয়েটাকে রুম দেখিয়ে আমি আমার রুমে চলে গেলাম। ঘুম ভাঙলো সাজিদের ফোনের শব্দে। আমি ফোন রিসিভ করে বললাম, সাজিদ বল, কি হয়েছে? সাজিদ বলল, রনি, খবর জানিস? অনেক তো আগুনে পুড়ে মারা গেছে। সকালে আমরা যে নিউজটা দেখলাম না, ওটা অনেকের লাশ ছিল। আমি বললাম, তোর বলতে হবে না, আমি সবকিছুই জানি। আর এই অনেককে আমি নিজে বলতে গিয়ে আর বললাম না। সাজিদ এত কিছু জানে না, ওকে সবকিছু বলে আর লাভ নেই, না জানাই ভালো মনে করি। ওপাশ থেকে সাজিদ বলল, কি রে রনি, আমি তোকে কি বলছি? আমি বললাম, বাদ দে তো সাজিদ, যা হয়েছে আমি মনে করি বেশ ভালোই হয়েছে। সাজিদ বলল, তবে একটা কথা, আমার কেন জানি মনে হচ্ছে ওকে আমি মারতে দেখেছি। আমি বললাম, আজকে কি নেশা একটু বেশি করেছিস নাকি? সাজিদ বলল, আমাকে নিয়ে মজা করিস তুই? আমি বললাম, আরে মজা করব কেন, এসব কি বলিস তুই? সাজিদ বলল, আচ্ছা ভাই, তুই ফোন রাখ। আমি কল কেটে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হতেই দেখি টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে, আর টেবিলে এত রকমের খাবার সাজানো আছে দেখে তো আমি বোকা হয়ে গেছি। আম্মু আমাকে দেখে বলল, বাবা বস এখানে, দেখ রিয়া আজকে আমাদের জন্য কত কিছু রান্না করেছে, আমাদের তো বিশ্বাস হচ্ছে না এই মেয়ে এত কিছু রান্না করতে পারে। আম্মু আমাকে টেনে উনার পাশে বসালেন। খেয়ে দেখলাম সবকিছু মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না এই মেয়ে এত কিছু কিভাবে রান্না করতে পারে। তবে আমার কেন জানি মনে হচ্ছে ও কোনো সাধারণ মেয়ে না, হয়তো এখানে কোনো একটা রহস্য আছে। রিয়ার দিকে তাকাতেই ও ইশারা করে বলল, আগে খেয়ে নেন, পরে কথা হবে। আমি খেয়ে দিয়ে রুমে বসে আছি। রাতে রিয়া আমার রুমে এসে বলল, কি মিস্টার, কি করেন? আমি বললাম, এই তো বসে আছি। কেন? রিয়া বলল, আমার সাথে এক জায়গায় যাবেন?
আমি বললাম এখন আবার আপনি কোথায় যাবেন? রিয়া বলল যাব কোনো এক জায়গায়, আপনি যাবেন নাকি ওইটা বলেন। আমি বললাম না বাবা, আমি যাব না, আপনার দরকার থাকলে আপনি একা একা যান। রিয়া বলল প্লিজ আসেন না, যাবো আর আসবো। রিয়ার দিকে তাকিয়ে আমার কেন জানি একটু মায়া লাগলো। বললাম ঠিক আছে চলেন। রিয়া বলল আমি এখন কি আপনার হাত ধরতে পারি? আমি বললাম আপনার সাথে বাহিরে বের হচ্ছি, তাই বলে এই না যে আপনি আমার হাত ধরবেন। রিয়া বলল আচ্ছা ঠিক আছে বাবা, সরি, এখন চলেন। রিয়ার সাথে বের হতেই রিয়া বলল আপনি শুধু আমার পেছনে পেছনে আসবেন, কোনো কথা বলবেন না। আমি বললাম আমরা যাব কোথায় এটা তো বলবেন নাকি? রিয়া বলল যাব কোনো এক অজানা জায়গায়। কেন, ভয় পান নাকি? আমি বললাম আপনি একটা মেয়ে, ভয় তো আপনার পাওয়ার কথা, আমি আবার ভয় পাবো কেন? রিয়া বলল তাই তো, শুনলাম কিছুদিন আগে নাকি আপনার গার্লফ্রেন্ড আত্মহত্যা করে মারা গেছে। আমি বললাম এসব নিয়ে কোনো কথা না বললে আমি খুশি হব। রিয়া বলল বুঝেছি, মন খারাপ করতেছেন। শুনেন, এত মন খারাপ করতে হবে না, যা হয়েছে তা তো হয়েই গেছে। তবে আফসোস এই একটা মেয়ের জন্য আপনি দুইটা পরিবারকে খুন করে ফেললেন। আমি বললাম দুইটা পরিবার মানে কি বলছেন এসব? রিয়া বলল আরে কিছু না, এমনিই বললাম, আসেন তো। আমি বললাম আপনি আমাকে জঙ্গলের ভেতরে নিয়ে যাচ্ছেন কেন, আর ভেতরে গিয়ে আমি কি করব? রিয়া বলল কেন, ভয় পাচ্ছেন নাকি? আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, আসেন। আমি রিয়ার কথা শুনে জায়গায় দাঁড়িয়ে গেলাম। আমি বললাম না, আমি এখন আর সামনে যাব না, আপনি যান ভেতরে। রিয়া হেসে হেসে আমার হাত ধরে বলল আরে চলেন তো ভেতরে, বলছি না কিছু হবে না। আমি বললাম আপনাকে আমার সন্দেহ হয়, আপনার সাথে দেখা হয়েছে থেকে আপনি আমার সাথে অদ্ভুত অদ্ভুত আচরণ করছেন। একটা মেয়ের পক্ষে এতগুলো খাবার তৈরি করা সম্ভব না, আর আমি চর দিয়েছি আপনাকে, কিন্তু সাজিদ দেখেছে আপনি আমাকে চর দিয়েছেন। আমি আবার কোন সময় আপনার ওড়না ধরে টান দিলাম? সত্যি করে বলেন তো আপনি কে? রিয়া আমার কথা শুনে হো হো করে হাসতে লাগলো, আর বলতে লাগলো তোর কারণে আমার বোন বিছানায় পড়ে আছে, তুই ভাবলি কি করে তুই বেঁচে যাবি? এই কথা বলতে না বলতে রিয়া নিজের রূপ পরিবর্তন করে ফেললো, ওর পেছন দিয়ে দুইটা ডানা বের হয়ে আসলো। আমি এটা দেখে যে চিৎকার দিব তখন রিয়া আমার মুখ চেপে ধরে আমাকে বেহুশ করে দিল। আমার শুধু এইটুকু মনে আছে যে রিয়া সাধারণ কোনো মেয়ে না, ও একটা পরী। আর যখন আমার হুঁশ ফিরলো তখন দেখি আমি আজব একটা ঘরের ভেতরে আছি। ঘর বললে ভুল হবে, কি জানি এটা নিজেও বলতে পারছি না। আমার সামনে একটা দানব দাঁড়ানো, ভয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। দানবটা আমার সামনে এসে চোখ লাল করে বলল তুই আমার মেয়েকে মারতে চেষ্টা করেছিস, তোকে তো আমি ছাড়বো না। হঠাৎ করে রিয়া আমার সামনে দাঁড়িয়ে বলল বাবা প্লিজ ওকে কিছু করো না। আর ও জানতো না যে ও যাকে মেরেছে সে একজন পরী। আমি অনিকের পরিবারের সাথে যা কিছু করেছিলাম সবকিছু পরী এক এক করে বলে দিল, আর কেন করলাম তাও বলল। পরীর বাবা সবকিছু শুনে বলল ও যা করেছে এর জন্য ওকে শাস্তি পেতে হবে। আমার মেয়ে যতদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন পর্যন্ত ওকে অন্ধকার গুহায় বন্ধ করে রাখা হবে। আমি শুধু এইটুকু বুঝতে পারছি যে রিয়া আমাকে ধরে ওদের রাজ্যে নিয়ে আসছে। রিয়া আমার হাত ধরে একটু সামনে নিয়ে গেল। সামনে যেতেই দেখলাম বড় একটা বিছানা, চারপাশে ফুল দিয়ে সাজানো, আর এর মাঝে আমি যেই অচেনা একটা মেয়েকে গুলি করেছিলাম ও এখানে শোয়া আছে। আর ওর মাথার পাশে রিয়ার আম্মু বসা। রিয়ার মুখের সাথে ওর মায়ের মুখ মিল আছে, এজন্য হয়তো আমি চিনতে পেরেছি। এর মাঝে কয়েকজন দানব এসে আমাকে ধরে ফেললো। আমি শুধু রিয়ার দিকে তাকিয়ে আছি। রিয়া আমাকে ইশারা করে বলল এখানে আর কিছু করার নেই, আমার বাবা এখানকার রাজা, উনি যাই বলেন তাই হয়। আমি এইটুকু বুঝতে পারছি যে এখানে আমি ইচ্ছে করলেও বাঁচতে পারবো না। দানবগুলো আমাকে ধরে অন্ধকার একটা গুহায় নিয়ে ফেলে দিল। আশেপাশে কিছু দেখা যাচ্ছে না, সবকিছুই অন্ধকার। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এখানে আসছি থেকে শুধু আতঙ্কে আছি, কখনো চিন্তা করি নাই আমি পরিরাজ্যে এসে যাব। অন্ধকারের মাঝে বসে আছি, হঠাৎ করে একটা আলো আমার দিকে আসতে লাগলো, আর আমি এটা দেখে বুঝে গেছি যে এটা রিয়া। আমি দূর থেকে বললাম না জেনে একটা ভুল করেছিলাম, আর আজকে সেই ভুলের জন্য আমাকে এখানে নিয়ে এলেন। রিয়া আমার কাছে এসে বলল তুমি আমাকে চিনলে কিভাবে? আমি বললাম আপনার শরীরের ঘ্রাণ আমার চেনা হয়ে গেছে, তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ, আমি অন্ধকারে একা একা থাকতে পারবো না। রিয়া বলল না এমনটা করা যাবে না, বাবা জানতে পারলে আমাকে একদম মেরে ফেলবে। আমি রিয়ার হাত ধরে বললাম প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলেন, আমাকে আপনার রুমে বন্ধ করে রাখবেন। যখন এখানে দানব আসবে আমাকে দেখার জন্য যে আমি আছি কিনা, তখন আমি এখানে চলে আসব, প্লিজ তাও আমাকে এখান থেকে নিয়ে চলেন। রিয়া বলল নিয়ে যাব, তবে আমার কথা কিন্তু মানতে হবে। আমি বললাম আপনি যা বলবেন আমি তাই করব, প্লিজ আমাকে নিয়ে চলেন। রিয়া বলল আচ্ছা তুমি চোখ বন্ধ করো। রিয়ার কথা শুনে আমি চোখ বন্ধ করে দিলাম। রিয়া আমার হাত ধরলো, পরে কি করেছে আমি জানি না। যখন রিয়া বলল এখন চোখ খুলতে পারো, আমি চোখ খুলে দেখি আমি একটা রুমের ভেতরে আছি, আর এই রুমটা এতটা সুন্দর যে বলার বাহিরে। রুমের সবকিছু এত সুন্দর করে সাজানো দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। রিয়া বলল কি দেখো এভাবে? আমি বললাম এটা কি আপনার রুম? রিয়া বলল কেন পছন্দ হয় নাই? আমি বললাম কি বলেন, পছন্দ হবে না কেন? এত সুন্দর রুম তো আমি আগে কখনো দেখি নাই, আর সুন্দর হবেই বা না কেন?
আপনি তো পরী, তবে আপনার বোন পরী জানলে আমি এমন করতাম না। রিয়া বলল, থাক থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সবকিছুই জানি। আমার বোন তো মানুষের রূপ নিয়ে ওইখানে ঘুরতে গিয়েছিল, আর তখন তুমি চলে গেলে। তোমাকে মারতে ইচ্ছে করছিল আমার, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে মারতে পারি নাই। আমি বললাম, আপনি চাইলে আমাকে মেরে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, মরতে তো একদিন হবেই। রিয়া বলল, এত মরার শখ তোমার? আমি বললাম, আপনার বোনকে আমি গুলি করেছি, সেই হিসেবে আপনি চাইলে আমাকে। রিয়া হাত দিয়ে ইশারা করতেই আমার সামনে কতগুলো খাবার চলে আসলো, আর রিয়া বলল, এত চিন্তা করতে হবে না, আগে খেয়ে নেন, আর আমি জানি আপনি ভুল করেছেন। রিয়ার কথা শুনে আমি খাবার নিয়ে খেতে খেতে বললাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব খিদে পেয়েছে। রিয়া আমার পাশে বসে বলল, আমি জানি তো, আপনাকে কিছু বলতে হবে না। আমি বললাম, আপনি অনেক ভালো, তবে বিশেষ করে আপনি খুব সুন্দরী। আমার কথা শুনে রিয়া একটা হাসি দিল আর বলল, পছন্দ হয় আমাকে? আমি বললাম, কি বলেন, আপনাকে আবার পছন্দ হবে না কার? তবে আপনি যদি মানুষ হতেন তো? রিয়া বলল, বলো শুনি। আমি বললাম, না থাক, বাদ দেন। রিয়া বলল, আরে বলো না। আমি বললাম, আপনাকে বিয়ের প্রস্তাব দিতাম। এই কথা বলতেই হঠাৎ করে দরজা ঠেলে রিয়ার আম্মু ভেতরে ঢুকলো, আর ঢুকেই আমাকে দেখে বলল, কি রে রিয়া, তোর বাবা যে বলল। আমি দাঁড়িয়ে রিয়ার আম্মুর সামনে গিয়ে বললাম, আমি থাকতে পারবো না এমন অন্ধকারে, প্লিজ ওর বাবাকে কিছু বলবেন না, আমার সাথে এমন জুলুম করবেন না। আমি কথা দিচ্ছি যে আমি রিয়ার রুম থেকে কখনো বের হব না, আর রিয়া আপনার সাথেই থাকবে। আমি জানতাম না যে ওইটা আপনার মেয়ে ছিল, আমাকে মাফ করে দেন প্লিজ। রিয়ার আম্মু বলল, আমি গেলাম, আর তোর বাবা কিছু বললে আমি দেখে নিব। এই কথা বলে রিয়ার আম্মু চলে গেল। রিয়ার আম্মু যেতে আমি বললাম, অনেক বড় বাঁচা বেঁচে গেলাম। রিয়া বলল, আমার আম্মু খুব ভালো জানেন। আমি বললাম, রিয়া আমাকে একটা হেল্প করবেন? রিয়া বলল, বলেন শুনি, কি করতে হবে? আমি বললাম, আপনাদের এই রাজ্য ঘুরে দেখব, দেখাবেন? রিয়া বলল, বাবা জানতে পারলে আমার 12টা বেজে যাবে। আমি বললাম, আমি জানি আপনি সবকিছু পারবেন, প্লিজ নিয়ে চলেন না। রিয়া বলল, ইস, আপনাকে নিয়ে যে আমি কি বিপদে পড়লাম। এই নেন, এটা পরে নেন, আর মুখ কিন্তু সবসময় ঢেকে রাখবেন, আর সবসময় সাবধান থাকবেন। এখন চলেন। রিয়া আমাকে নিয়ে বের হলো। বাইরে গিয়ে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম। এই পরিরাজ্য এতটা সুন্দর হতে পারে এটা তো আমার ধারণার বাহিরে ছিল। কিছুটা সামনে গিয়ে বললাম, আপনাদের পরীদের বিয়ে করার মতো অনুমতি আছে কি? রিয়া দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, কেন, কাউকে কি পছন্দ করো নাকি? আমি বললাম, আপনাকে পছন্দ করি। রিয়া বলল, কি? আমি বললাম, এত অবাক হওয়ার কি আছে, ভালো তো লাগতেই পারে, তবে এটা সত্যি যে আমি আপনার প্রেমে পড়েছি। রিয়া বলল, মজা করেন নাকি? আমি রিয়ার হাত ধরে বললাম, মজা করব কেন, আমি সিরিয়াসলি বলছি। রিয়া বলল, আমার হাত ছাড়েন, কেউ দেখলে সমস্যা হবে। আমি বললাম, এমনে তো মরতেই হবে, যদি নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পারি তাহলে আর মনের ভেতরে কোনো কথা চেপে রাখতে হবে না। রিয়া বলল, 143, এটার মানে কি? আমি বললাম, এর মানে হলো আই লাভ ইউ, আর বাংলাতে আমি আপনাকে ভালোবাসি, সিম্পল একটা শব্দ। রিয়া বলল, আমার বাবা মা মেনে নিবে না। আমি রিয়ার হাত শক্ত করে ধরে বললাম, তার মানে আপনি রাজি আছেন? রিয়ার হাত ছেড়ে দিয়ে খুশিতে নাচতে লাগলাম। রিয়া তো পটে গেছে। রিয়া বলল, কি বলেন এসব উল্টাপাল্টা? আমি বললাম, একটা কিস করব আপনাকে। রিয়া বলল, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আমি কিন্তু আপনাকে ফেলে চলে যাব, পরে মজা বুঝবেন। আমি বললাম, আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে, এখন কি আমি আপনার হাতটা ধরবো? রিয়া বলল, আগে তো ধরার সময় অনুমতি নিলেন না, এখন আবার অনুমতি নিচ্ছেন কেন? আমি বললাম, আমার মা বাবা তো এখানে আসতে পারবে না, না হলে বলতাম যে বিয়ের প্রস্তাব নিয়ে এখানে আসতে। রিয়া বলল, আমি কিন্তু সাধারণ কোনো মানুষ না, আমি হলাম পরী। আমি বললাম, আপনি যদি খারাপ কিছু করতে চাইতেন তাহলে আগেই পারতেন, আমি জানি। এখন বলেন, এখানে আমি আমার বাবা মাকে কিভাবে নিয়ে আসব, একটা ব্যবস্থা করে দেন না। রিয়া বলল, এত তাড়াতাড়ি করছেন কেন, আমার বোন আগে সুস্থ হোক। আমি বললাম, আমি এত অপেক্ষা করতে পারবো না, অপেক্ষা করে একজনকে হারিয়ে ফেলেছি, এখন আবার আরেকজনকে। রিয়া বলল, থাক, বুঝতে পারছি, আর কিছু বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, আম্মুর সাথে কথা বলে দেখব। রিয়ার কথা শুনে আমি কতটা খুশি হয়েছি যে বলার বাহিরে। খুশিতে আমি রিয়াকে জড়িয়ে ধরলাম। আজকে এই প্রথম কাউকে জড়িয়ে ধরলাম, তাও আবার পরী। মনের ভেতরে কেমন যেন একটা ফিলিংস কাজ করছে। রিয়া আমাকে ছাড়িয়ে বলল, এত খুশি হবার দরকার নেই, এমনও তো হতে পারে যে আমার মন পরিবর্তন হয়ে যেতে পারে। আমি বললাম, যান, আমি আর আপনার সাথে কথা বলবো না, নিজেকে একটু খুশি খুশি লাগছিল। দিলেন তো সবকিছু শেষ করে। রিয়া বলল, ওরে বাবা, এত রেগে গেছেন আপনি? আমি বললাম, অনেক ঘুরেছি, এখন বাসায় নিয়ে চলেন, এখন আর ভালো লাগছে না। এখন কি আবার চোখ বন্ধ করতে হবে? রিয়া বলল, না সমস্যা নেই, এখন আর আপনাকে চোখ বন্ধ করতে হবে না, আপনি দেখতে পারেন। রিয়া ওর ডানা মেলে আমাকে নিয়ে উঠতে লাগলো। আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, জানেন, ভাবতেও অবাক লাগে যে আমার হবু বউ একজন পরী। রিয়া বলল, হয়েছে, আপনাকে আর কিছু বলতে হবে না। আমি বললাম, আচ্ছা তোমাকে একটা কথা বলবো রিয়া। রিয়া বলল, বলো শুনি। আমি বললাম, আমি আপনার বোনকে গুলি করেছি, যদি ইচ্ছা করতেন তো আপনি আমাকে ওই প্রথম দেখায় মেরে ফেলতে পারতেন। রিয়া বলল, মারতে পারতাম, তবে প্রথম দেখায় যে কাউকে এতটা ভালো লেগে যাবে আশা করি নাই, এজন্য
এজন্য ভাবলাম আমার বোন তো বেঁচে আছে, আর মানুষ তো ভুল করতেই পারে, এজন্য মাফ করে একটা সুযোগ দেই ভালো হবার। আমি বললাম আপনাকে তো ইয়ে করা দরকার এখন। রিয়া বলল এই ইয়েটা আবার কি? আমি বললাম কিছু না, এখন তাড়াতাড়ি চলেন। রিয়া বলল ফেলে দিব কি নিচে? আমি বললাম আপনার উপর আমার বিশ্বাস আছে, আপনি আমাকে নিচে ফেলবেন না। রিয়া আর কিছু না বলে ও আমাকে ওর বাসায় নিয়ে গেল। বাসায় যাওয়ার পর রিয়া বলল তুমি থাকো, আর সাবধান, বাসা থেকে বের হবার দরকার নেই, আমি একটু বাবার সাথে দেখা করে আসি। আমি বললাম আমার বাবা মাকে আনার কথা কিন্তু মনে করে বলবেন। রিয়া বলল এত তাড়াতাড়ি সবকিছু হয় না, একটু ধৈর্য ধরেন। এই কথা বলে রিয়া চলে গেল। যাক, শেষমেশ রিয়াও আমার প্রেমে পড়েছে। আমি তো বিশ্বাস করতেই পারছি না। রিয়ার বিছানায় বসে আনমনে চিন্তা করছি আসলেই কি রিয়ার বোন বেঁচে আছে নাকি মারা গেছে। যদি ও মারা যায় তাহলে আমি শেষ। পরে রিয়াকে নিয়ে যা একটু স্বপ্ন দেখেছিলাম সব কিন্তু বিফলে চলে যাবে। যাই, ওর বোনকে একটু দেখে আসি, ও কি বেঁচে আছে নাকি মারা গেছে। আমি তো মানুষ, আর এখানে অনেক ধরনের বড় বড় দানব আছে, আমি তো ওদের একটা পায়ের সমানও হব না, এজন্য আমি এত সহজেই কারো নজরে আসছি না। চুপচাপ রিয়ার বোনের কাছে চলে গেলাম। হালার পরীরা এত সুন্দর কিভাবে হতে পারে? ওর বোন তো আবার এত সুন্দর না। মন চায় যারে দেখি তারই বিয়ে করে ফেলি, কিন্তু পছন্দ তো করেছি একজনকে, এজন্য বিয়েও করতে হবে একজনকে। রিয়ার বোনের মুখের কাছে হাত দিয়ে চেক করছি ও কি শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা। ওর বোনের সামনে হাত রেখেছি, এই সময়ে সবকিছু কালো হয়ে গেল, আর লাল একটা আলো এসে আমাকে দূরে ফেলে দিল। হঠাৎ করে মনে হলো আমার বুকের ভেতর দিয়ে কলিজা ছিঁড়ে কিছু একটা বের হয়ে চলে গেছে। আমি বুকে হাত দিয়ে দেখি বুক থেকে রক্ত পড়ছে। আমার সামনে রিয়ার ছোট বোন একটা লম্বা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আর তলোয়ার আমার রক্তে লাল হয়ে আছে। রিয়ার বোন হাসতে হাসতে বলল আমাকে মারতে এখান পর্যন্ত চলে আসলি, এই নে ধর। এটা বলতেই তলোয়ারটা আবার আমার কলিজা ছিদ্র করে বের হয়ে গেল। আমি মাটিতে পড়ে বুকে হাত দিয়ে জোরে জোরে চিৎকার দিতে লাগলাম। কোথায় থেকে রিয়া এসেই ওর বোনকে দূরে ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে ওর বোনকে বলল তুই এটা কি করলি? রিয়ার ছোট বোন বলল আপু, ও আমাকে মারতে এখানে চলে আসছে, এজন্য আমাকে মারার আগে আমি ওকে মেরে ফেললাম। আগের মতো আমি আর কোনো ভুল করি নাই। রিয়ার ছোট বোনের কথা শুনে আমি আস্তে করে বললাম বিশ্বাস করো রিয়া, আমি এখানে আসছি শুধু ও বেঁচে আছে নাকি মরে গেছে এটা দেখার জন্য। যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমাদের বিয়ে হতো না, এজন্য আমি আসছিলাম। আর এসে বলতে খুব কষ্ট হচ্ছে রিয়া, এখানে এসে আমি তোমার প্রেমে পড়েছিলাম, আর সেটা ক্ষণিকের জন্য হবে ভাবতেও পারি নাই। অনেক আশা ছিল তোমাকে বিয়ে করে সংসার করব, কিন্তু এটাও হলো না। আমার গার্লফ্রেন্ড আত্মহত্যা করলো, আর এখন আমি খুব করে আমি তোমার প্রেমে পড়েছিলাম রিয়া। রিয়া আমাকে ছেড়ে ওর বাবার হাত ধরে বলল বাবা, ওকে প্লিজ তুমি বাঁচিয়ে নাও না, আমি ওকে ভালোবাসি, পছন্দ করি আমি ওকে, কিন্তু তোমার ছোট মেয়ে সবকিছু শেষ করে দিল। রিয়ার বাবা মাথা নিচু করে বলল আমাদের ভেতরে এমন কিছু হলে বাঁচানো সম্ভব, তবে ওকে বাঁচানো আমাদের কারো পক্ষেই সম্ভব না, ওর অবস্থা খুবই খারাপ, বাঁচার কোনো সম্ভাবনা নেই। রিয়া দৌড়ে ওর মায়ের কাছে চলে গেল, ওর মাও একই কথা বলল। শেষে রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল আমার কপাল খারাপ, কেন আমি তোমাকে এখানে নিয়ে আসতে গেলাম, আজকে আমার কারণে তোমার এমন হয়েছে। আমি হাসি দিয়ে বললাম ভালোই হয়েছে, খারাপ কিছু হয় নাই আমার সাথে, নিজের বোবা গার্লফ্রেন্ডকে হারিয়ে তোমার প্রেমে পড়েছিলাম, তবে হয়তো তুমি আমার কপালে ছিলে না। আমার একটা শেষ কথা রাখবে রিয়া? রিয়া শুধু কান্না করছে, কিছুই বলছে না। আমি এবার বলতে শুরু করলাম যে আমাকে আমাদের রাস্তার সামনে ফেলে আসবে, যেন আমার বাবা মা মনে করতে পারে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছি। রিয়ার ছোট বোন দূরে দাঁড়িয়ে বলল আমি জানতাম না আপনি এখানে। আমি বললাম কপালে লেখা ছিল এজন্য এমন হয়েছে, সুখ সবার কপালে লেখা থাকে না। রিয়া আমার কথা তো মনে রাখবে, ভুলে যাবে না তো আমাকে? রিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে আমার ক্ষমতা থাকলে আমি আবার তোমাকে ফিরিয়ে আনতাম, অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। আমি বললাম এভাবে বলিও না, আমার হয়তো দোষ ছিল যে কেন আমি তোমার প্রেমে পড়েছিলাম। জানো রিয়া, আমার অনেক কষ্ট হচ্ছে, খুব করে বাঁচতে ইচ্ছে করছে, কিন্তু পারবো না, আমাকে আমার গার্লফ্রেন্ডের পাশে কবর দিও। রিয়া বলল প্লিজ তুমি চোখ বন্ধ করো না, দুনিয়ার সবকিছু খুঁজে হলেও আমি তোমাকে ভালো করব, প্লিজ চোখ খোলা রাখো। কিন্তু আমি আর চোখ খোলা রাখতে পারলাম না, হয়তো আমার মৃত্যু হয়ে গেছে আজকে। কিছু কিছু ভালোবাসা এভাবেই হারিয়ে যায়, নীরবে শুধু একজনই কষ্ট পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।